কিনা আর কি কি ধরনের প্রশ্ন তোমাদের মাধ্যমিকের জন্য করতে হবে এবং তোমরা নিজেরা তৈরি করবে সেটুকুই বলার কথা আছে আমাদের। তো ক্রস অর্থাৎ বংশগতি পর্যন্ত হয়ে গেছে, সেটা সবাই পেয়েছো তো, দেখেছো তো? আচ্ছা, বংশগতি পর্যন্ত হয়ে যাওয়ার পর থার্ড মান্থলিতে তোমাদের যেটা আছে, থার্ড মান্থলিতে যেটা তোমাদের রয়েছে এটা হচ্ছে বিবর্তন আর অভিযোজন। বিবর্তন বাংলা ইংরেজিতে হচ্ছে ইভলিউশন আর অ্যাডাপ্টেশন। তাহলে এই বিবর্তন বা অভিব্যক্তি আর অভিযোজন কাকে বলে? যেমন আগে একটা গান হয়েছিল, মানুষ ছিল বন মানুষের দলে, ইতিহাসই বলে। তা বন মানুষের দলে এই যে আদবটা তার বদলে গেছে দিন বদলের পালে। অর্থাৎ বন মানুষটা মানুষ হয়েছে, তো এই বন মানুষ হওয়ার কিছু পরিবর্তন হয়েছে। এই অঙ্গগত শারীরবৃত্তীয় বিভিন্ন ধরনের পরিবর্তন করেই আজ ওই বন মানুষ জাতীয় যে জীব সে মানুষের উদ্বর্তিত হয়েছে। এই হচ্ছে বিবর্তন। এটা কি বলে? অভিব্যক্তি। অর্থাৎ সোজা করে বলতে গেলে কতগুলি ধীর মন্থর ধারাবাহিক পদ্ধতির মাধ্যমে অঙ্গগত এবং শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটিয়ে সরল জীব ক্রমশ জটিল জীবে উদ্বর্তিত হওয়ার পদ্ধতিকে কি বলে? বিবর্তন বা অভিব্যক্তি। বোঝা গেল? ধীর ধারাবাহিক মন্থর পদ্ধতি, যার মাধ্যমে যেগুলো সরল এবং অনুন্নত জীব অঙ্গগত ও শারীরবৃত্তীয় পরিবর্তনের মাধ্যমে বা পরিবর্তন ঘটিয়ে জটিল জীবে উদ্বর্তিত হয়। উদ্বর্তিত, পরিণত না, উদ্বর্তিত, প্রমোশন হচ্ছে, উদ্বর্তিত হয়, তাকেই বলে বিবর্তন বা অভিব্যক্তি। যে তোমাদের আগে গানটা বললাম, মানুষ ছিল বন মানুষের দলে, ইতিহাসই বলে, আদবটা তার বদলে গেছে দিন বদলের পালে। এই যে আদবটা বদলে গেছে, অর্থাৎ এই শারীরবৃত্তীয় এবং অঙ্গ সংস্থানগত পরিবর্তন ঘটিয়ে এই বানরগোত্রীয় যে জীব আজকে মানুষের উদ্বর্তিত হয়েছে, এইটাই হচ্ছে বিবর্তন। আজকে বিবর্তন হয়েছে বলেই এককোষী জীব অ্যামিবা, সেখান থেকে আজকে আমরা আমাদের জায়গায় এসেছি। এই আজকে আমরা আমাদের জায়গায় আসার কারণই হচ্ছে বিবর্তন বা অভিব্যক্তি। চলো কী করে হলো? তার জন্য কি কি কারণ দরকার? কারণ দরকার, এককোষী জীব ধীরে ধীরে একটা কোষ থেকে কি করেছে? অনেকগুলো কোষ নিজেকে ভাগ করেছে, ভাগ করে একটা কোষ থেকে অনেকগুলো কোষ এই পরিবর্তন ঘটিয়েছে। করে কি করেছে? যে এককোষী জীব বহুকোষী জীবে পরিণত হয়েছে। তাহলে এটা কি বিভাজন? মাইটোসিস বিভাজন। মাইটোসিস বিভাজনে ঘটিয়ে তাহলে এটা অঙ্গ সংস্থানগত পরিবর্তন ঘটানোর জন্য কি দরকার? কোষ বিভাজন। কি ধরনের কোষ বিভাজন? মাইটোসিস, অর্থাৎ বৃদ্ধির জন্য মাইটোসিস দরকার। এটুকু গেল 1 নম্বর। 2 নম্বর, যে শুধু বৃদ্ধি ঘটলেই হবে না, একটা জীবের পরিবর্তন দরকার, অর্থাৎ গঠনগত পরিবর্তন দরকার। এই গঠনগত পরিবর্তন তখনই হবে যদি এই ক্রোমোজোমের কোনো জিনের আকস্মিক পরিবর্তন ঘটে। এই আকস্মিক পরিবর্তনকে কি বলে? পরিব্যক্তি বা মিউটেশন। তাহলে এইটা পরিব্যক্তি বা মিউটেশন, অর্থাৎ ক্রোমোজোমের বিভিন্ন ধরনের পরিবর্তন, ক্রোমোজোমের জিনের স্থায়ী আকস্মিক পরিবর্তন, এই সমস্ত পরিবেশের যে প্রভাব তার জন্য পরিবর্তন, এই পরিবর্তনের জন্য কি হয়েছে? জীবের দৈহিক এবং শারীরবৃত্তীয় অর্থাৎ বিভিন্ন ধরনের এই যে পরিবর্তন ঘটেছে। তা না হলে কি হতো? অ্যামিবা থেকে অ্যামিবা ক্রমশই অ্যামিবা হয়ে যেত। অ্যামিবা থেকে পরপর যে এককোষী থেকে বহুকোষী হয়েছে এবং বহুকোষী বিভিন্নতা হয়েছে, অর্থাৎ বৈচিত্র্য হয়েছে।
এই বৈচিত্র্যের প্রধান কারণই হচ্ছে কি জিনের পরিবর্তন বা মিউটেশন। তাহলে মিউটেশন আরেকটি কারণ, জিনগত পরিবর্তন। এবং এই মিউটেশনটি কোন জায়গায় হতে পারে? ক্রোমোজোমের স্বাভাবিক অবস্থায় হতে পারে। 2 নম্বর, আর কি হয়েছে? ক্রোমোজোমের পরিবর্তন ঘটেছে। পরিবর্তন মানে বাবা এবং মা অর্থাৎ পিতা এবং মাতা এখান থেকে বা পিতৃবংশ বা মাতৃবংশ থেকে যে সমস্ত বৈশিষ্ট্যগুলো এসছে, এই বৈশিষ্ট্যগুলি এদের মধ্যে ক্রোমোজোমের মধ্যে অঙ্গসংস্থানগত পরিবর্তন ঘটেছে। কোন জায়গায়? গ্যামেট সৃষ্টিকালে, গ্যামেট সৃষ্টি বা মিওসিস পদ্ধতিতে। তাহলে মিওসিস পদ্ধতিতে ক্রসিং ওভার হয়, ক্রসিং ওভার। এই ক্রসিং ওভারের ফলে কি হয়? যে পিতা এবং মাতা বা পিতৃবংশ এবং মাতৃবংশ থেকে আগত চারিত্রিক বৈশিষ্ট্যগুলির মধ্যে কি হয়? এদের মধ্যে পুনর্বিন্যাস ঘটে এবং নতুন নতুন বৈশিষ্ট্যযুক্ত জীবের উৎপত্তি ঘটে। এই যে এইভাবে যে বাবা মা থেকে পরপর সন্তানগুলি অর্থাৎ পরবর্তী প্রজন্মের সন্তানগুলি কিছুটা কিছুটা করে আলাদা হতে থাকে এবং এই আলাদা হতে হতে এককালে কি দেখা যায়? অনেকগুলি নতুন নতুন বৈশিষ্ট্য নিয়ে যে নতুন ধরনের একটি জীবের আবির্ভাব। এই হচ্ছে বিবর্তনের ধারা, অর্থাৎ এইটাই হচ্ছে ট্রেন্ড অফ ইভলিউশন, বিবর্তনের ধারা। আমরা দেখলাম কোষ বিভাজন 1 নম্বর কারণ, বৃদ্ধি অঙ্গ গঠনের জন্য প্রয়োজন এবং অঙ্গ সংস্থার মতো শারীরবৃত্তীয় এই পরিবর্তনের জন্য কি দরকার? ক্রোমোজোমাল মিউটেশন বা পরিব্যক্তি দরকার। আর কি দরকার? ক্রসিং ওভার, অর্থাৎ পিতৃ এবং মাতৃ এই বংশ থেকে আগত বৈশিষ্ট্যগুলিকে নতুনভাবে এইগুলিকে এই নতুন এই বৈশিষ্ট্যগুলির সজ্জা বিন্যাস করার জন্য গ্যামেট সৃষ্টিকালে মিওসিস পদ্ধতি। তার গ্যামেট সৃষ্টিকালে কোষ বিভাজন পদ্ধতি, তার নাম হচ্ছে মিওসিস পদ্ধতি। এই মিওসিস পদ্ধতিতে ক্রসিং ওভার হয়। ক্রসিং ওভারের তাহলে আর একটি কারণ। আর হচ্ছে পরিবেশগত প্রভাব। পরিবেশের প্রভাব জীবকে অনেক ক্ষেত্রেই বিভিন্নভাবে পরিবর্তিত করে, অর্থাৎ পরিবেশ অনুযায়ী জীব নিজেকে পরিবর্তিত করে এবং সেই অনুযায়ী তার শারীরবৃত্তীয় এবং দৈহিক পরিবর্তন ঘটে এবং এইভাবে ধীরে 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 বিবর্তন। তাহলে বিবর্তনের জন্য কি কি কারণ বললাম সেগুলো বোঝা গেছে? কারো অসুবিধা আছে? নেই। তাহলে বিবর্তনের কোষ বিভাজন, জনন, বিবর্তন কিভাবে পরস্পর সম্পর্কযুক্ত লিখতে পারবে? কোষ বিভাজন, জনন, বিবর্তন কিভাবে পরস্পরের সাথে সম্পর্কিত? প্রশ্নটির উত্তর পেলে আচ্ছা লিখতে পারবে। এইবার আমরা বিবর্তনের জায়গায় দেখি যে প্রথম প্রাণের সৃষ্টি হয়েছিল। তোমরা ক্লাস 9-এ পড়েছো যে কিভাবে প্রথম পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়। তো পৃথিবী সৃষ্টি হয়েছিল কতদিন আগে? মোটামুটি 4.5 বিলিয়ন ইয়ার্স, অর্থাৎ এত লক্ষ বছর আগে পৃথিবী প্রথম সৃষ্টি হয়েছিল। এই ক্ষেত্রে তোমরা অনেকেই শুনে থাকবে পৃথিবীর সৃষ্টি কাহিনী, বিগ ব্যাং থিওরি, অর্থাৎ প্রচণ্ড যে স্থায়ী যেগুলো একটা জায়গায় স্থিতিশীল এবং জমাট কোনো একটা বস্তু ধীরে ধীরে তার এক্সপ্যান্ড হতে থাকে, প্রসারিত হতে থাকে এবং অবশেষে ওইগুলো প্রচণ্ড তীব্র গতিতে ওইগুলো খণ্ড অনেক খণ্ডে বিভক্ত হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে। এই চারিদিকে ছড়িয়ে পড়ে এক একটা কি তৈরি করে যে এক একটা তোমার যেমন আমার এক একটা আকাশ ওটা কী বলে ছায়াপথ তৈরি করে, যেমন আকাশ গঙ্গা ছায়াপথ আমরা যেখানে রয়েছি। তো এই ছায়াপথেরই বিভিন্ন এক টুকরো অংশ হচ্ছে সূর্য এবং সেখান থেকে পৃথিবী হয়েছে। পৃথিবীর উৎপত্তি হয়েছে কত, এটা আমরা ভূগোল বা অন্যান্য জায়গায় বিস্তারিতভাবে জানব। তো পৃথিবী আনুমানিক ধরে নেওয়া হয় কত দিন আগে তৈরি হয়েছে? পৃথিবীর সৃষ্টি হয়েছে 4.5
বিলিয়ন, মিলিয়ন না, বিলিয়ন, এই এত বছর আগে পৃথিবী সৃষ্টি হয়েছে। কিন্তু তখন পৃথিবী ছিল একটা উত্তপ্ত আগুনের গোলা, এবং এখানে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া চলত। এই করতে করতে এই প্রচণ্ড তাপে ধীরে 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 কী হয়, এখানে জলীয় বাষ্প সঞ্চিত হলো। জলীয় বাষ্প হতে ওখান থেকে জলীয় বাষ্পগুলি জমাট বেঁধে এগুলি বৃষ্টিচক্র, ধীরে 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 বৃষ্টি হলো এবং পৃথিবী ঠান্ডা হতে লাগলো, এবং পৃথিবীতে তখন জল এলো, সমুদ্র হচ্ছে রাসায়নিক ফ্যাক্টরি বলা হতো যে সমুদ্রটা তৈরি হয়েছিল। তখনও প্রাণ সৃষ্টি হয়। প্রাণ সৃষ্টি আনুমানিক 3.5 to 4 বিলিয়ন, এই এত বছর আগে পৃথিবীতে প্রথম প্রাণের সৃষ্টি হয়। এবং এই প্রাণ সৃষ্টি কীভাবে হয় এই সম্পর্কে বহু বিশেষজ্ঞের মতামত রয়েছে। আমরা সেগুলিকে বিস্তারিতভাবে, তোমরা এগুলো ক্লাস 12-এ গিয়ে পড়বে যে কত রকম, তার মধ্যে তোমার স্পেশাল স্পন্টেনিয়াস ক্রিয়েশন, নিজে নিজেই তৈরি হয়েছিল, ডিভাইন অরিজিন, ভগবান তৈরি করেছিল, অন্যান্য জায়গা থেকে অর্থাৎ কসমিক অরিজিন, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বস্তু পৃথিবীতে এসে প্রাণের সৃষ্টি করেছিল। এরকম বহু মতবাদ আছে। সেই মতবাদগুলি কোনোটি প্রমাণযোগ্য নয়, অর্থাৎ প্রমাণ দিয়ে আসেনি। বলে গেছে, লোকে শুনেছে, মেনে নিয়েছে, পরবর্তী পর্যায়ে আর মানতে পারত না। তখন তৈরি হলো জেভিএস হ্যালডেন আর AI ওপারিন, আলেকজান্ডার আইজ্যাক ওপারিন। তাহলে হ্যালডেন এবং ওপারিন এরা প্রথম বললেন আবায়োজেনেসিস, অর্থাৎ কেমিক্যাল অরিজিন অফ লাইফ, রাসায়নিক সৃষ্টি মতবাদ। এই রসায়ন সৃষ্টি মতবাদ, কেমিক্যাল থিওরি অফ অরিজিন অফ লাইফ, ঠিক আছে। এই কেমিক্যাল থিওরিজ অফ অরিজিন অফ লাইফের প্রবক্তাকে দুজন বৈজ্ঞানিক, এক হচ্ছেন AI ওপারিন আর JBS হ্যালডেন। হ্যালডেন এবং ওপারিন এরা কতগুলো মতবাদ দিলেন। তাদের মতবাদ অনুযায়ী, অর্থাৎ রাসায়নিক যে সৃষ্টি মতবাদ, তারা বললেন যে যে পৃথিবীতে যখন প্রাণ সৃষ্টি হয় তার আগে পৃথিবীতে কী হয়েছিল, সমুদ্র তৈরি হয়েছিল। অর্থাৎ একটা কেমিক্যাল ফ্যাক্টরি ওরা বলতেন, যে রাসায়নিক একটা গবেষণাগার তৈরি হয়েছিল সমুদ্রে। এই সমুদ্রের জলেই প্রথম প্রাণ সৃষ্টি হয়েছিল। কীভাবে হয়েছিল? তো যখন পৃথিবীতে প্রথম প্রাণ সৃষ্টির সম্ভাবনা দেখা দিল, তখন পৃথিবীতে জটিল জৈব যৌগ কিছু ছিল না। কি ছিল? মিথেন ছিল কতগুলো, তারপর অ্যামোনিয়া ছিল, তারপর কার্বন ডাইঅক্সাইড ছিল, মনোক্সাইড ছিল, এরকম বিভিন্ন ধরনের, তারপর অ্যালডিহাইড। এই সমস্তগুলো অ্যালডিহাইড তৈরি হয়েছিল হাইড্রোকার্বন, হাইড্রোজেন কার্বনের সাথে যুক্ত হয়ে এগুলো তৈরি হয়েছিল। তাহলে প্রথমে এই সরল জিনিসগুলো ছিল। এই প্রচণ্ড চাপে এবং তাপে এরা পারস্পরিক বিক্রিয়া তার মতো। পারস্পরিক বিক্রিয়ায় কী পাওয়া গেল? তাহলে পারস্পরিক বিক্রিয়ার মাধ্যমে প্রথম যেটা তৈরি করলো সেটা হচ্ছে কিছু সরল অণু পাওয়া গেল, জৈব অণু। যেমন ফ্যাটি অ্যাসিড পাওয়া গেল, যেমন সরল প্রথম যেগুলো গ্লুকোজ, গ্লিসারল, এই সমস্ত জিনিসগুলো পাওয়া গেল, ঠিক আছে। আর কোনগুলো পাওয়া গেল? যে নিউক্লিক অ্যাসিড তৈরি করার জন্য প্রথম যেটা লাগে, সেই জন্য নিউক্লিওটাইড, এইগুলো তৈরি হলো। এইটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে এগুলো তৈরি হলো। পরবর্তী পর্যায়ে এদের মধ্যে আবার আন্তঃক্রিয়া, অর্থাৎ এদের মধ্যে রিয়াকশন, ইন্টারনাল, নিজেদের মধ্যে এরা বিক্রিয়া করতে আরম্ভ করল। এবং নিজেদের মধ্যে বিক্রিয়া করতে করতে এবং ঘনীভূত হয়ে এরা প্রথম কি তৈরি করলো? কতগুলো জটিল জৈব অণু তৈরি করল। এবং সেগুলো সমুদ্রের জলেই এগুলো তৈরি হয়েছে। যেহেতু সমুদ্রের জল রাসায়নিক পরীক্ষাগার, কে বলেছিলেন? হ্যালডেন। এই জন্য হ্যালডেন কি বললেন? যে যেহেতু এগুলো তৈরি হয়েছে প্রথম সমুদ্রের জলে এবং এখান থেকেই প্রাণ সৃষ্টি হয়েছে, এই জন্য এগুলো কি বললেন? হট
ডাইলিউট স্যুপ। তাহলে হট ডাইলিউট স্যুপের প্রবক্তাকে জেভিয়াস ভ্যান্ডেল। তার কারণ সমুদ্রেই প্রথম এই প্রাণ সৃষ্টির প্রবণতা দেখা দিল। তাহলে ছোট ছোট যে জৈব অণু এইগুলো আস্তে আস্তে কি হয়, নিজেদের মধ্যে টানে, সারফেস টেনশন নিজেদের মধ্যে এক জায়গায় এরা যুক্ত হয়ে কি তৈরি করলো, একটি বৃহৎ অণু। তাহলে ছোট ছোট এই অণুগুলি যুক্ত হলো, এদের আকর্ষণ বলের প্রভাবে যুক্ত হয়ে গিয়ে একটা বড় অণু তৈরি করলো। এই বড় অণুতে কি ছিল, কার্বোহাইড্রেট প্রোটিন ছিল, আর চারিদিকে একটি আস্তরণ, ফ্যাটের আস্তরণ তৈরি করলো। তখন এটাকে কি বলা হলো, কোয়াসার বেড। তাহলে কোয়াসার বেড কোনটি, প্রথম যেটা তৈরি হলো, যার মধ্যে ছিল কি, যে শর্করা ছিল, প্রোটিন ছিল এবং তার বাইরে একটি ফ্যাটের আস্তরণ ছিল। তো শর্করা, প্রোটিন, ফ্যাটের আস্তরণ যুক্ত এই বড় অণুটিকে কি বলা হয়, কোয়াসার বেড। কোয়াসার বেড কে বললেন, ওপারিন, এটাই বললেন কোয়াসার বেড। ধরা হয়েছিল কোয়াসার বেডই হচ্ছে প্রথম প্রাণ সৃষ্টির প্রথম পর্যায়ে এবং প্রথম অণু, কিন্তু দেখা গেল না, এর ভিতরে কি ক্ষমতা নেই, রেপ্লিকেশন করার ক্ষমতা নেই, অর্থাৎ আরেকটি কোয়াসার বেড অণু তৈরি করার ক্ষমতার মধ্যে নেই। কাজেই ওই মতবাদ যেটা বলা হয়েছিল প্রথম যে প্রাণ সৃষ্টির জন্য জৈব অণু কোয়াসার বেড, এটি বাতিল। এরপর সিডনি ফক্স, এটাকে কে বলেছিলেন, ওপারিন। তারপর সিডনি ফক্স, সিডনি ফক্স বললেন যে এই বৃহৎ অণুগুলি, কার্বোহাইড্রেট আছে, প্রোটিন, বেশিরভাগ প্রোটিন আছে এবং বাইরে এই স্তর বিশিষ্ট আস্তরণ রয়েছে লিপিডের। তখন এটাকে কি বললেন, মাইক্রোস্ফিয়ার। মাইক্রোস্ফিয়ার, তাহলে সিডনি ফক্স এটাকে বললেন মাইক্রোস্ফিয়ার। এটাই কোয়াসার বেডের পরিবর্তিত রূপ। তাহলে মাইক্রোস্ফিয়ার বলে মোটামুটি বললেন যে এটা কি করতে পারে, এটা বাডিং, কোরবোদ্গম পদ্ধতিতে এরা বংশ বিস্তারে সক্ষম। কোরবোদ্গম পদ্ধতি, তাহলে কে কোরবোদ্গম করতে পারতো, কোয়াসার বেড না, তারা হচ্ছে মাইক্রোস্ফিয়ার। কাজে মাইক্রোস্ফিয়ারকে বলা যেতে পারে যে প্রাণ সৃষ্টির প্রবণতা তার প্রাথমিক পর্যায়ে হল মাইক্রোস্ফিয়ার, সিডনি ফক্স। এরপরে যারা এলেন, এরপর দেখা গেল যে এই মাইক্রোস্ফিয়ার এই অণুগুলির মধ্যে তখন প্রথম নিউক্লিওটাইডগুলো হয়ে গিয়ে আরএনএ তৈরি হয়েছে। তাহলে প্রথম সৃষ্ট নিউক্লিক অ্যাসিড এর নাম কি, সম্ভবত আরএনএ। প্রথম সৃষ্ট নিউক্লিক অ্যাসিডের নাম সম্ভবত আরএনএ। এই আরএনএর মধ্যে আরএনএকে নগ্ন জিন বলা হতো, অর্থাৎ আরএনএ তখন প্রোটোপ্লাজম বা কোনো কিছু দিয়ে আবৃত ছিল না। তো এই নিউক্লিওটাইডগুলো আরএনএ তৈরি করত। এই আরএনএ সমন্বিত মাইক্রোস্ফিয়ারের মতো যে অণুগুলো, অর্থাৎ যখন এর ভিতরে আরএনএ প্রবিষ্ট হলো, অর্থাৎ যেটাকে মাইক্রোস্ফিয়ার বলতে পারি বা বৃহৎ জৈব অণু, এই বৃহৎ জৈব অণুর মধ্যে যখন আরএনএ প্রবিষ্ট হলো, তখন এটি কি করলো, নিজের প্রতিলিপি গঠনে সক্ষম হলো, অর্থাৎ আরএনএ থেকে ডিএনএ তৈরি করলো এবং আর একটি অণু তৈরি হলো। এইটি হচ্ছে, একে বলা হয় প্রোটোসেল বা প্রোটোবায়োম। তাহলে প্রোটোবায়োটা বা প্রোটোসেল এই হচ্ছে প্রথম জৈব অণু যে নিজের মতো আরেকটি অণু বা প্রতিলিপি গঠনে সক্ষম হলো। তাহলে যদি বলা হয় যে প্রথম কোন জৈব অণু, অর্থাৎ সেলফ রেপ্লিকেটিং কোন জৈব অণু থেকে প্রাণের সৃষ্টি হয়েছিল বা বিবর্তনের ধারা সূচিত হয়েছিল, বা
যে অণুটি প্রাণ সৃষ্টির উপযোগী হয়ে পরবর্তী পর্যায়ে নিজেকে অনেকভাবে উন্নীত করতে পেরেছিল। তার নাম কি? প্রোটোসেল বা প্রোটোবায়োটা। তাহলে এইটা থেকে কি তৈরি হবে? প্রোটোবায়োটা, প্রোটোবায়ন। প্রোটোবায়োটা বা প্রোটোসেল। তো এইভাবে প্রথম প্রাণের সৃষ্টি হয়েছিল। যেগুলো যে জেভিএস, হ্যালডেন আর ওপারেনের এই যে রাসায়নিক তত্ত্ব, এটাকে কি সবাই মেনে নিল? না, মানতে চায়নি। কিন্তু তারা যে বৈজ্ঞানিক, তাদের প্রচণ্ড স্নেহভাজন, অর্থাৎ স্নেহ করতেন। তাদের নাম কি? হ্যারল্ড উরে আর কে? হ্যাঁ, মিলার, স্ট্যানলি মিলার এবং হ্যারল্ড উরে। এরা বললেন না, ওরা ঠিক বলেছে, আমি প্রমাণ করে আমাদের দেখিয়ে দেবো। কীভাবে প্রমাণ করলেন? তোমাদের বইয়ে আছে, ছবিটা দেখো। ছবিটা এখানে আঁকা যাবে না এত কম সময়। একটা কাঁচ নল দেখেছো, চারকোনা মাখানো, একটা একদিকে জল আছে আর একদিকে যে স্ফীত যে নলটা, টিউবের যে অংশটা, ওখানের মধ্যে ওই পৃথিবীর কৃত্রিম আদি পরিবেশ তৈরি করার জন্য, তাহলে এটা কৃত্রিমভাবে দেখাচ্ছেন, তো এটাকে বলা হয় ইন ভিট্রো এক্সপেরিমেন্ট, অর্থাৎ লেভেল গবেষণাগারে দেখাচ্ছেন। কি নিলেন? ওর ভিতরে ওই যে তোমার বাল্বটা আছে, এর ভেতরে নিলেন কি? মিথেন, অ্যামোনিয়া আর হাইড্রোজেন। এইটা কত অনুপাতে নিলেন? 2:2:1। মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন। মনে রেখে এটা, হাইড্রোজেনটাকে লাস্টে লিখবি 1, তাহলে 2:2:1 এই অনুপাতে এটা নিলেন। নিয়ে এর ভিতর দিয়ে কি করলেন? এটাকে এর ভিতর দিয়ে ইলেকট্রোড, অর্থাৎ প্রচণ্ড তড়িৎ এই বিদ্যুৎ চালনা করলেন। ঠিক আছে, ভোল্টেজ ওই একদম 60,000 70,000 এরকম ভোল্টেজ দিয়ে ওর ভিতর দিয়ে চালনা করলেন। 18 দিন পরপর এটা চলছে। এখান থেকে জল আসছে, এই জলীয় বাষ্প নিচ্ছেন, তারপরে এগুলো নিয়ে, এবং এখানে কি রয়েছে? কন্ডেন্সার রয়েছে, অর্থাৎ ঘনীভূত হচ্ছে কন্ডেন্সার। এই কন্ডেন্সারে ঘনীভূত হয়ে গিয়ে যেটা পাওয়া গেল পরবর্তী পর্যায়ে, যে অংশটি পাওয়া গেল, তার মধ্যে দেখা গেল প্রচুর অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড কি পাওয়া গেছে? তাহলে ঘনীভূত হয়েছে, এটাকে ইংরেজিতে বলা হয়, এদের মধ্যে কি করলো? পলিমারাইজেশন, পলিমার তৈরি করলো। বোঝা গেছে? একটাকে বলা হয় মনোমার। এইগুলো যখন বন্ধনী দিয়ে আবদ্ধ হয়ে, অর্থাৎ একটা মুক্তোর মালা, একটা মুক্ত মনোমার, এবারে মুক্তোর মালা তৈরি হচ্ছে, গেঁথে ওটা হচ্ছে পলিমার। তাহলে পলিমারাইজেশন এবং কন্ডেনসেশন দুটো পদ্ধতি। প্রাচীন পৃথিবীতে এই আবহাওয়া কীরকম ছিল? বিজারণধর্মী। তার কারণ কোনো অক্সিজেন ছিল না, মুক্ত অক্সিজেন ছিল না, এই জন্য জারণ হতো না, বিজারণধর্মী। এই বিজারণধর্মী পরিবেশে প্রচণ্ড তাপে এবং চাপে দুটো বিক্রিয়া একত্রে হতে আরম্ভ করল। বিক্রিয়া দুটির নাম কি? পলিমারাইজেশন এবং কন্ডেনসেশন। এই কন্ডেনসেশন এবং পলিমারাইজেশন, এই বিক্রিয়ার মাধ্যমে চাপে তাপে সৃষ্টি হলো প্রথম এখানে অ্যামাইনো অ্যাসিড। এই কী ধরনের অ্যামাইনো অ্যাসিড? যেমন ধরো গ্লাইসিন, সেরিন, ভ্যালিন, ঠিক আছে, আর ইউরিয়া, ল্যাকটিক অ্যাসিড, এই সমস্তগুলি এখানে পাওয়া গেল। বলো। পলিমারাইজেশন এবং কন্ডেনসেশন এই পদ্ধতি। পলিমার বুঝতে পারছো তো? একটাকে মনোমার বলে। অনেকগুলো শৃঙ্খল যদি এরকম চেন এরকমভাবে পরপর দিতে যাও, তার একটা মালা তৈরি হয়। মালাটাকে কি বলে? পলিমার। এবং পদ্ধতিকে কি বলে? পলিমারাইজেশন। আর যদি ঘনীভূত হয়,
ঘনীভবন, ওটার ইংরেজি হচ্ছে কনডেনসেশন। কনডেনসেশন এবং পলিমারাইজেশন এই দুটো পদ্ধতি একই সাথে চলতে লাগলো এবং তারা 18 দিন ধরে এই পরীক্ষাটি করে, এটা মনে হয় 51 সাল বা কত যেন, এটা সালটা একটু দেখে নিবি, 59 হবে, হ্যাঁ 59 এরকম সময়ে। তো তারপর তারা অ্যামাইনো অ্যাসিড পেলেন, তার থেকে গোটা বিশ্ববাসীকে সাধারণভাবে জানালেন, দেখো জেভিয়ার শ্যালডেন এবং ওপারিন ঠিকই ছিল, অর্থাৎ এই রাসায়নিকভাবে পৃথিবীতে প্রথম প্রাণের সৃষ্টি হয়েছিল। তাহলে প্রাণ সৃষ্টির মতবাদকে, এটি একটি মাধ্যমিকের প্রশ্ন ছিল যে প্রাণ সৃষ্টির মতবাদকে জেভিয়ার শ্যালডেন এবং ওপারিন এই তত্ত্বকে কীভাবে কোন বৈজ্ঞানিকরা পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন সেটিকে সংক্ষেপে লেখো। লিখতে পারবে? পারবে তো? টু ইস টু হাইড্রোজেন 1 আর বাদ বাকি দুটো 2। না, ওগুলো ভুল আছে। হাইড্রোজেন 1, অ্যামোনিয়া, আর এটা 2:1। এটুকু মনে রাখো। তাহলে এইভাবে হ্যাঁ অ্যামাইনো অ্যাসিড অনেকগুলো হয়তো, তোমাদের যেগুলো বললাম এছাড়াও আছে, সেরিন আছে, তারপরে তোমার ট্রিপ্টোফ্যান পাননি, লাইসিন পেয়েছিলেন, তারপর মিথিওনাইন পাননি, আর্জিনিনও পাননি। ওই কতগুলো দেখবে 4-5খানা অ্যামাইনো অ্যাসিড বা 6-7টা অ্যামাইনো অ্যাসিড রয়েছে, এগুলো পেয়েছিলেন। আর ল্যাকটিক অ্যাসিড পেয়েছিলেন, আর ইউরিয়া পেয়েছিলেন, এগুলো পেয়েছিলেন। যাই হোক, এইভাবে পৃথিবীতে প্রথম প্রাণ সৃষ্টি হল। পরবর্তী পর্যায়ে এই প্রোটোসেল বা প্রোটোবায়ন এরা কি করলো? এরা তো সমুদ্রের জলে তৈরি হলো, তাহলে খাবে কি? শক্তি জোগাড় করবে কিভাবে? না, এরা সমুদ্রের যে ফেনা, ওখানে বিভিন্ন ধরনের লবণ বা অন্যান্য কিছু পাওয়া যেত, সেইগুলি খেত। তাহলে ফেনা খেয়ে যারা থাকে বা পরিবেশের যে জৈব বস্তু বা জৈব বস্তু খেয়ে যারা থাকে তাদেরকে কী বলা হয়? স্যাপ্রোফাইট। তাহলে স্যাপ্রোফাইটিং মোড অফ লাইফ, অর্থাৎ এইভাবে এরা নিজেরা পুষ্টি করতো। কিন্তু কতদিন চলবে? তাহলে এই করে তো বেশি দিন চলা যায় না, আরও শক্তি লাগবে এবং নিজেকে খাদ্য তৈরি করতে হবে। আরও শক্তি নিতে গেলে শক্তির প্রধান উৎস হচ্ছে সূর্য, এই সৌরশক্তিকে আবদ্ধ করতে হবে। এই সৌরশক্তিকে আবদ্ধ করার প্রেরণায় তাদের ভেতর থেকে যেটা তৈরি হলো সেটি কি? সবুজ কণা, অর্থাৎ ক্লোরোপ্লাস্ট। তাহলে প্রোটোসেল থেকে বা প্রোটোবায়ন থেকে কি তৈরি হলো? যেগুলো ব্যাকটেরিয়া, অর্থাৎ যে মনেরা, এইগুলো কি তৈরি হলো? যারা সায়ানোব্যাকটেরিয়া, যারা নিজেরা খাবার তৈরি করতে পারে, অর্থাৎ এই সবুজ কণার উৎপত্তি করে। তাহলে এই এককোষীদের মধ্যে এই আদিকোষ বা এদিকে কী বলা হয় তখন? এদিকে বলা হয় প্রোক্যারিওটিক বা মনেরা, এরা তৈরি হলো। তো এইভাবে আস্তে আস্তে তারপর প্রোটিস্টা তৈরি হলো, সমস্ত এককোষী। তখন পৃথিবীতে প্রথম প্রাণ বলতে প্রাণী এবং উদ্ভিদ যারা রয়েছে তারা সমস্তই এককোষী এবং অধিকাংশই নিজে নিজে খাবার তৈরি করতে পারে, কিছু কিছু অন্যর উপর নির্ভরশীল। এইভাবেই চলতে থাকলো। পরবর্তী পর্যায়ে বহুকোষীরা এলো। প্রাণীদের ক্ষেত্রে যেমন তোমার স্পঞ্জ, তারপরে নিডারিয়া, এরকম করতে করতে সমস্তই জলজ প্রাণীরা এলো।